তো আজকে আমরা শুরু করব তোমাদের বোর্ড থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেটা। এর আগে আমরা সমস্ত স্কুল করে ফেলেছি। আজকে আমরা 396 পাতা যেটা আছে সেটা শুরু করছি। তো দেখো, 1 নাম্বার প্রশ্ন যেটা বলা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির ক্ষেত্রে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলছে। আর বলছে 1 নাম্বার প্রশ্নটা, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ যদি PNR/25 টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত হবে? এটা আমাদের মুখস্থ অঙ্ক ধরে নিতেই পারো। উত্তর কি হবে বলো? 4P নাকি? তো কেমন করে 4P হবে? হ্যাঁ, মুখস্থ তো আছে, তো কেমন করে হবে? সূত্র ফেলে। আসল বলা আছে কি কোন মূলধনের বলছে, তাহলে আমরা ধরে নিচ্ছি আসল কত টাকা, x টাকা ধরছি। সুদের হার কত পার্সেন্ট বলা আছে, r%। সময় কত বলছে, n বছরের, তাহলে PRT, এখানে P এর মান x, r এর মান হচ্ছে r, t এর মান হচ্ছে এখানে কত, n, বাই কত লিখবো, 100। আর এই সূত্রটাই বলা আছে কত, PNR/25। এটা যদি আমরা কাটতে থাকি, rn বাদ পড়ে যাবে, আর এখানে আমরা পেয়ে যাবো কত, তাহলে x/100 সমান P/25। আমরা যদি এটাও কেটে দিই তাহলে 4/25 কত পাবো, 100। আর এই নিচের 4 সংখ্যাটা P এর সঙ্গে গুণ হয়ে যাবে, উত্তর কত পেয়ে যাবো তাহলে, 4P। তাহলে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি আমরা বি দাগেরটা। তারপরে 2 এর প্রশ্নটা দেখো কি বলছে, √125 থেকে √5 বিয়োগ করলে সংখ্যাটি হবে কি হবে বলো? তাহলে এটা থেকে এটা আমরা বাদ দিব, তো √, কত আছে 125, বিয়োগ কত লিখবো, তো আমরা তো এটা বিয়োগ করে 120 আর লিখতে পারি না, তাই এটাকে আমরা ভেঙে লিখতে পারবো √25 ইন্টু কত বলো, 5 মাইনাস √5। তো এই 25 এর বর্গমূল কত পেয়ে যাবো, 5, আর রুটের ভেতরে থাকছে 5 মাইনাস √5। তাহলে 5টা √, থেকে একটা √5 বাদ থাকছে কটা, তাহলে 4টা √5। কিন্তু অপশনে কি আছে এরকম, এটা নেই। তো দেখো এই যে 4 কে যদি আমরা রুটের মধ্যে নিয়ে যাই তাহলে অবশ্যই তাহলে 16 ইন্টু 5 লিখতে পারবো, কারণ ভেতরে 16 থাকলেই বাইরে আমরা 4 নিয়ে আসতে পারবো। তাহলে এটা পেয়ে যাবো কত, 5 16 80। তাহলে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি আমরা এ দাগেরটা। 3এরটা দেখো কি বলছে, বলছে দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকের সংখ্যা হবে 0 1 2 3। দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, তাহলে দুটো যদি আলাদা, কি বলছে, দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, তাহলে এইটা একটা যদি বৃত্ত হয় আর এইটা যদি একটা বৃত্ত হয়, কেন্দ্র একই বলছে না, একটার ভেতরে অপরটা থাকবে, তাহলে বলছে এদের বৃত্তের স্পর্শক সংখ্যা কটা হবে। সরল সাধারণ কিছু বলছে কি, দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকের সংখ্যা, তাহলে উত্তর তো 0 হওয়া উচিত। দেখো যদি আমি এখানে একটা সাধারণ স্পর্শক আঁকিও, তাহলে এই বৃত্তকে কি ছেদ করবে, বা যদি আমরা এইখান থেকেও নিয়ে যাই তাহলে এটা বৃত্তকে করলে এটাকে আর দুটো বিন্দুতে ছেদ করে যাচ্ছে, স্পর্শক হবে না। তাহলে যদি দুটো এক কেন্দ্রীয় বৃত্ত হয় তাহলে তাদের স্পর্শকের সংখ্যা, সরল সাধারণ স্পর্শক বা তির্যক যাই ধরো, স্পর্শকের সংখ্যা কিন্তু আমরা পাবো না একটাও। তাহলে উত্তর কি হওয়া উচিত, 0 হবে। এখানে এ দাগেরটা সঠিক উত্তর 0। তারপরেরটা দেখো, এটা উত্তরটা একটু মিলিয়ে নিবা তো সবাই, কি বলা আছে উত্তরটা একটু দেখে নাও কি বলা আছে। 0 আছে না, 0 হবে। তারপরেরটা দেখো, চারেরটা কি বলছে, যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে sin θ less than tan θ, sin θ সমান tan θ, sin θ greater than tan θ। তো আমরা যে কোনো একটা মানের মাধ্যমে দেখতে পারবো, বিচার করে ধরো এখানে লিখছি sin θ আর এখানে লিখছি আমরা tan θ। তো
যে থিটার যে কোনো একটা মান বলো, ধরো 30 ডিগ্রির মান যদি ধরো বা 45 ডিগ্রির যদি মান ধরো, তাহলে বলো ট্যান যদি এখানে আমরা 45 বসিয়ে দিই, সরি সাইন যদি আমরা 45 বসাই, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত পাবো? আর এখানে ট্যান 45 এর মান কত পেয়ে যাবো? ট্যান 45 এর মান 1। তো এইটা মানে দেখো √2 এর বর্গমূল অবশ্যই 1 থেকে বড়। জিব্রাইল, √2 এর বর্গমূল অবশ্যই 1 থেকে বড়। তাহলে এই 1 সংখ্যাটাকে 1 এর থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফলটা কমে যাবে না? এই ভাগফলটা কমে যাবে। আর এটা তো ডাইরেক্ট 1, তাহলে এই ট্যান থিটার মান কি বেশি আর সাইন থিটার মান কি হবে? কম হবে। তাহলে আমরা ট্যান থিটাকে যদি বেশি বলি তাহলে সঠিক উত্তর এ দাগেরটা হওয়া উচিত। তাহলে এখানে সাইন থিটা থেকে ট্যান থিটার মানটা কি পাবো আমরা? বড় পাবো। তারপরে 5এরটা দেখো, এখানে জল কেউ দিল নাকি? পাঁচেরটা দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল পূর্বে কোশ্চেন কি ছুটে গেছে? পূর্বে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ড্যাশ গুণ। কি বলছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করছে আর উচ্চতাকে কি করছে? অর্ধেক করে দিচ্ছে। কার? একটা চোঙের। তো বলছে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে। তো সাপোজ ধরে নাও পূর্বে ব্যাসার্ধ ছিল কত? আর আর উচ্চতা ছিল কত? h। তাহলে পূর্বে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কত পেয়ে যাবে? 2 পাই RH, চোঙ যেহেতু বলা আছে। এবার পরে ব্যাসার্ধ কত গুণ হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে r এর মান কত? 2r। আর উচ্চতা কত গুণ হয়ে যাচ্ছে? অর্ধেক, মানে h/2। তাহলে এইখানে আমরা 2 পাই r এর জায়গায় কত লিখবো? 2r। আর h এর জায়গায় কত লিখবো? তো এই 2 তা আবার কেটে গিয়ে 2 পাই RH পেয়ে যাচ্ছি। তাহলে আগেরটা আর পরেরটা কি থাকছে? একই থাকছে না? তাহলে সঠিক উত্তর এ দাগেরটা সমান। এ দাগেরটা সঠিক উত্তর। তারপরে দেখো 6 এর প্রশ্নটা হয়েছে শুভঙ্কর, 6 এর উত্তর। তো দেখো বলছে সামেশন xi বাই n সমান যদি x বার হয়, তো বলছে সামেশন xi মাইনাস a বাই n এর মান কত হবে। তো দেখে কঠিন মনে হলেও কঠিন না। সামেশন xi বাই সামেশন n সমান কত লেখা আছে? x বার। তো আর এইটার মান বের করতে বলছে যে সামেশন xi মাইনাস a বাই কত? n। তো এটাকে ভেঙে আমরা এরকম লিখতে পারি, একবার সামেশনটা xi এর সামনে হবে xi, আর একবার সামেশনটা এর সঙ্গে লিখতে পারবো সামেশন a বাই কত লিখতে পারবো? n। তো এই nটা একবার এটার নিচেও লিখতে পারবো, এটার নিচেও লিখতে পারবো। তাহলে এখানে লিখতে পারবো সামেশন xi বাই, হ্যাঁ দুটোই সামেশন a এর লিখতে পাবো আমরা। আর এটা লিখবো সামেশন a বাই কত? n। তো সামেশন xi বাই n মানে তো x বার নাকি? এখানে পেয়ে যাব কত আমরা? x বার। আর এইটা মানে দেখো সামেশন a যেটা আছে, তাহলে একটা a প্লাস a প্লাস a প্লাস a এরকম কটা a নিব? n টা নিতে পাবো। তাহলে এইটা মানে অ্যাকচুয়ালি a যোগ a যোগ a করে কত পর্যন্ত? n পর্যন্ত। বাই কত লিখতে পারবো? n। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x বার বিয়োগ a যদি n টা হয় তাহলে এর মান কত হয়ে যাবে? n ইন্টু a বাই n। তাহলে এখানে উপর নিচে n n যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে কি? x বার মাইনাস a। তাহলে সঠিক উত্তর পেয়ে যাব কি? সি দাগেরটা সঠিক উত্তর। সি দাগেরটা সঠিক উত্তর। তারপরে দেখো শূন্যস্থানগুলো কি বলছে।
কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। তো আমরা কি জানি যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সবসময় কি হয়? সমান হয়। 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। তাহলে এখানে কি বসে যাবে? 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হয়? সমান হয়। এটা কি হয়ে যাবে তাহলে? 0 আর এটা হয়ে যাবে 5। তো 3 কি হবে তাহলে বলো দেখি? দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি কি হবে? সমান হবে। অনুরূপ কোণগুলো কি হবে তাহলে? সমান হবে। তারপরে π/7 রেডিয়ান সমান ড্যাশ ডিগ্রি। তা এটা কেমন করে করব? তো পায়ের মান কত জানি আমরা? 180 ডিগ্রি বাই 7। কাটছে কি এটা? কাটছে না। তো এরকমই রেখে দিবা বা মিশ্র ভগ্নাংশে পরিণত করবে। কত হচ্ছে তাহলে? 7 দুগুণে 14, বেঁচে থাকছে কত? 8, 40 নাকি? 5 7 35, বেঁচে থাকবে কত? 7। তাহলে এটা এরকম লিখতে পারি 25/5/7 এত ডিগ্রি। হ্যাঁ, তারপরে 5 দেখো, একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। কি বলছে? একটা নিরেট গোলককে গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। ধরো একটা কাদার কি করেছো তুমি? গোলক তৈরি করেছো। যে কাদাটাকে আবার ভেঙে টেঙে একটা চোঙ তৈরি করে দিলা। তো কাদার পরিমাণ তো একই থাকবে। তো কাদার পরিমাণ মানে কি? আয়তন। তাহলে এখানে আয়তনটার কোনো কিছু চেঞ্জ হবে না, অর্থাৎ উত্তর পেয়ে যাব কি আমরা? আয়তন। তো দেখো এখানে বলছে একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 35, মধ্যমা 33 হলে সংখ্যাগুলো মান কত? তো এখানে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে যদি গড় দেওয়া আছে, গড় বলতে যৌগিক গড় কিন্তু, হ্যাঁ, গড়, মধ্যমা আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান, এই 3টা যে জিনিস আমরা জানি এদের মধ্যে একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এইরকম: সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। এটা সূত্র মনে রাখবা। এই দেখো প্রথমে তোমরা 26.1 কিন্তু গড় শিখেছিলা, তারপরে 3 মধ্যমা শিখেছো, আর 4 কিন্তু সংখ্যাগুরু মান শিখেছো। তো মনে রাখার উপায়টা এরকম করবা যে লাস্টের যেটা আছে সেটাকে ফার্স্টে রাখবো, তারপরে মধ্যের যেটা আছে তাকে 3 দিয়ে গুণ করব, আর ফার্স্টের যেটা আছে তাকে 2 দিয়ে গুণ করব। 3 আর 2 হবে, কার সঙ্গে কোনটা গুণ হবে সেটা বুঝতেই পারছো। বড় থেকে ছোটটা বাদ দেবো এটা বুঝতেই পারছি যে 3 সামনে হবে এটা, আর এটা যেটা শেষ হচ্ছে সূত্রের শুরুটা তার উল্টো দিক থেকে হবে, মানে এটা হচ্ছে সংখ্যাগুরু মান, তারপরে হচ্ছে মধ্যমা, তারপরে হচ্ছে গড়। এখানে দেখো যে যে মানগুলা দেওয়া আছে, গড়ের মান বলা আছে কত? 35, আর মধ্যমার মান কত বলা আছে? 33। তাহলে আমরা লিখতে পারবো 3 গুণ 33 বিয়োগ 2 গুণ গড়। গড়ের মান কত তাহলে? 33 কে 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব এটা, আর 35 কে 2 দিয়ে গুণ করলে 70। 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে উত্তর পেয়ে যাব আমরা 29। বইয়ে ভুল উত্তর থাকতেও পারে। তারপরে সত্য মিথ্যা বলো। আচ্ছা লিখো। একটা দেখো বলছে বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল আর সুদের সম্পর্ক
কি হবে? একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই, হ্যাঁ, যেহেতু তোমাদের ভেদ জিনিসটা জানা আছে, সরল ভেদ আর ব্যস্ত ভেদ, তো যদি সমীকরণের বাম পক্ষে আর ডান পক্ষের মধ্যে কোনো এই কথা না মোনালিসা বুঝো, যদি সমীকরণের বাম পক্ষে আর ডান পক্ষের মধ্যে কারো সম্পর্ক বের করতে বলে তাহলে বুঝবা যে সরল সম্পর্ক হবে। যদি বলা হয় সরল সুদের সঙ্গে আসলের সম্পর্ক কি, তাহলে বাকি সবকিছু কি ধ্রুবক হয়ে যাবে। তাহলে আই ভ্যারিজিয়াস কি লিখতে পারবো? পি। তাহলে আই ভ্যারিজিয়াস পি মানে কি হবে? সরল সম্পর্ক। যদি আয়ের সঙ্গে সুদের হারের সম্পর্ক বের করতে বলে তাহলে পি টি বাই 100, এই টোটালটা কে এর মান, কে আর সমানকে যদি বাদ দিই তাহলে ভ্যারিজিয়াস হয়ে যাবে। তাহলে আয়ের সঙ্গে আর এর সম্পর্ক কি হবে? সরল। একই রকম ভাবে আয়ের সঙ্গে টি এর সম্পর্কে কি হবে? সরল। আর বাকি যদি পি এর সঙ্গে আর বলে তাহলে পি আর কে বাম দিকে রাখবার, বাকি সব ডান দিকে পাঠিয়ে দিবা, ওগুলা ধ্রুবক হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু ওয়াই সমান যদি কে থাকে তাহলে ওটা কি সম্পর্ক ছিল? ব্যস্ত। তাহলে তখন যদি পি এর সঙ্গে আর বা পি এর সঙ্গে টি বা আর এর সঙ্গে টি বা টি এর সঙ্গে পি এর সম্পর্ক বের করতে বলে সবগুলাই হবে ব্যস্ত। ভেদ থেকে এটা বলতে পারবো। হ্যাঁ, তো এখানে বলছে সুদের হার আর সময় অপরিবর্তিত, তাহলে আর এর মান আর টি এর মানটা বলছে স্থির। তাহলে আর এর মান আর টি এর মান যদি স্থির হয় তাহলে আসল আর সুদের সম্পর্ক আই আর পি কি সমানের বিপরীত দিকে, তো তাহলে কি সম্পর্ক হবে? তার মানে হচ্ছে যদি আমরা আসল বাড়াই তাহলে সুদের পরিমাণটাও কি হবে? বাড়বে। আর যদি সুদ বাড়াই মানে আসলটা আরো বাড়াতে হবে। তো এই ধরনের সম্পর্ককে কি বলবো আমরা? সরল সম্পর্ক। তাহলে এটা কি হবে? সত্য না মিথ্যা? এই জন্য একেরটা হচ্ছে সত্য। তারপরে বলো দুইয়েরটা। বলছে এ ভ্যারিজিয়াস 1/b আর বি ভ্যারিজিয়াস 1/c, তাহলে বলছে এ ভ্যারিজিয়াস 1/c হবে। তাহলে এখান থেকে আমরা একটা কি লিখতে পারবো বলো? বি সমান কে 1/c লিখছি, আর এখানে আমি কে ধরে নিচ্ছি, আর এখানে কে বাই বি লিখতে পারবো। এই বি এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এ সমান কে বাই কে 1/c, নিচে তো ভগ্নাংশ তাহলে উল্টে যাবে এটা। তাহলে এখান থেকে লিখতে পারবো এ সমান কে ইন্টু সি বাই কত? কে 1। এখান থেকে আরো লিখতে পারছি এ সমান কে বাই কে 1 ইন্টু সি। তো এই সমান আর ভ্যারিজিয়াসকে যদি আমি বাদ, এই কে বাই কে 1 কে বাদ দিই তাহলে এ ভ্যারিজিয়াস সি আসা উচিত। এখানে বলছে 1/c, এই জন্য এটা কি হবে? মিথ্যা। তারপরে দেখো তিনেরটা বলছে সাধারণ স্পর্শক একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটি তির্যক সাধারণ স্পর্শক হবে। বলছে একটা সরল রেখা, এই জিব্রাইল বলো এটা কি হবে? তিনেরটা বলছে সাধারণ স্পর্শক, সাধারণ মানে কি? দুটো বৃত্তকে স্পর্শ করবে এরকম স্পর্শককে সাধারণ স্পর্শক বলবো। আর বলছে যদি ওই সাধারণ স্পর্শকের একই পার্শ্বে দুটো বৃত্ত অবস্থান করে তাহলে বলছে ওরা তির্যক সাধারণ স্পর্শক হবে। সত্য কি? তির্যক কেন হবে? ওটাই তো কথা। ধরো এটা একটা, এটা একটা, তো এরা যদি এইটা ধরো একটা সরল রেখা, তাহলে এই সরল রেখার একই পাশে দুটো বৃত্ত অবস্থান করছে, তাহলে এটা সরল না তির্যক? এটা তো সরল। আমরা যুক্তিটা এরকম সাজিয়েছিলাম যে যদি কেন্দ্রের একই পার্শ্বে অবস্থান করে, তো কেন্দ্রের একই পার্শ্বে এটাকে তো আমরা বলতে পারি যে সরল রেখাটার একই পার্শ্বে যদি বৃত্ত দুটো অবস্থান করে, তাই না? তো এটা হওয়া উচিত সরল সাধারণ স্পর্শক, কিন্তু প্রশ্নে বলছে তির্যক হবে। এই জন্য এটা কি? তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা মিথ্যা। তারপরে চারেরটা দেখো, বলছে sec থিটা প্লাস tan থিটা সমান 1/2 হলে sec থিটা মাইনাস tan থিটা সমান 2 হবে। কি হবে বলো? তোমরা জানো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে এটা তো আমরা জানি একবার যোগ একবার বিয়োগ হয় নাকি? তাহলে sec থিটা প্লাস কি লিখতে পারবো? একবার tan থিটা, আর একবার কি লিখতে পারবো? sec থিটা মাইনাস tan থিটা সমান কত হয়ে গেল?
1। এখানে প্লাসের মানটা দেওয়াই আছে কত 1/2, তাহলে এর জায়গাতে বসাতে পারবো আমরা 1/2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান কত 1। তো নিচে যেটা বাই আছে সেটা ডান দিকে গিয়ে কি হবে গুণ হয়ে যাবে। এটা তো গুণ মানে দুই ভাবে বলা যাবে, এটা গুণ মানে ডান দিকে গিয়ে উল্টে গিয়ে 2/1, বা 2টা নিচে আছে তাহলে ডান দিকে গিয়ে কি হবে গুণ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sec থিটা মাইনাস tan থিটা সমান কত, তাহলে সত্য না মিথ্যা, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা সত্য। তারপরেরটা বলো দেখি 5এরটা বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন মূল ঘনকের বা প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রথমে x হয় তাহলে এর আয়তন কত হবে x3। এখন বলছে যদি অর্ধেক করে দিই তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো x/2, তাহলে তখন এর আয়তন কত হবে x/2 তার কিউব, এটা মানে তো x3/8, তাহলে আগের আয়তনের কত 1/8 না, এটা মানে তাহলে কি সত্য। তাহলে আমরা 5এরটা পেয়ে যাচ্ছি সত্য। 6এরটা কি আছে তাহলে সূত্রই বলা আছে নাকি, এটার সূত্র ডাইরেক্ট যে সংখ্যাগুলো মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। হ্যাঁ এটার সূত্র হিসাবে মনে রাখবা তোমরা, এটা হচ্ছে সত্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে, আর পরবর্তী অবশ্যই ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই।